চেক টু পর বলছি কি ভালো আর আচ্ছা টুলস সম্পর্কে বলছিলাম আমরা একটা প্রজেক্ট ফোল্ডার করছি এবং একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল তৈরি করেছি এবং সেই এইচটিএমএল ফাইলকে আমি নোটপ্যাডে ওপেন করলাম এটা হচ্ছে আমার জাস্ট আমার একটা বেসিক সিনট্যাক্স বলতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন সরি এই একটা সমস্যা যাক লাগবে না এনিওয়ে এটা হচ্ছে আমার একটা এইচটিএমএল মার্কআপ হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো আমার প্লেন টেক্সট হচ্ছে এটা সাপোজ আমি একটা হেডিং দিলাম H1 এবং দিস ইজ টাইটেল একটা হেডিং দিলাম এখানে বুঝতে পারছেন কি কোনটা কন্টেন্ট আর কোনটা ট্যাগ হয়তো আমরা জানি হ্যাঁ আমি বলছি একটু পর আপনারা এখনো বুঝতে পারেননি এখানে আমি জাস্ট পার্থক্য বোঝাচ্ছি যে একটা আইডি এবং নোটপ্যাডের মধ্যে কেন আমরা কেন আইডি ইউজ করব ব্র্যাকেটস কেন ইউজ করব এখানে কি বুঝতে পারছেন আমার কন্টেন্ট এখানে কন্টেন্ট হচ্ছে দিস ইজ আ টাইটেল এটা হচ্ছে আমার কন্টেন্ট আর গ্রেটার দ্যান লেস দ্যান H1 এন্ড H1 ক্লোজ করছি এটাই হচ্ছে কি আমার ট্যাগ এখানে কি বুঝতে পারছেন আমার কোনটা ট্যাগ এবং কোনটা কন্টেন্ট সবগুলাই কিন্তু প্লেন টেক্সট আকারে শো করছে এবার আমি আসি হচ্ছে আমার সফটওয়্যার ব্র্যাকেটস এবং ব্র্যাকেটসটা পাবেন হচ্ছে brackets.io এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করবেন সেটা আশা করি সবাই জানেন ওকে ফাইন দেন ব্র্যাকেটস ওপেন করবেন ব্র্যাকেটস ওপেন করার পর ব্র্যাকেটস এর আউটলুক হচ্ছে এটা আপনাদের ফার্স্ট কাজ যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট কাজ সেটা হচ্ছে আপনি যে প্রজেক্ট ফোল্ডারটা করেছেন সেই প্রজেক্ট ফোল্ডারটা টেনে এনে জাস্ট ব্র্যাকেটস এর এক্সপ্লোরার অংশে ছেড়ে দিন এটা হচ্ছে এক্সপ্লোরার অংশ এখান থেকে আপনি চাইলে এখন আপনার ফোল্ডার নিয়ে আর কাজ করতে হবে না ফোল্ডারটা ক্লোজ থাক আমি যদি এখানে একটা নতুন ফোল্ডার আমার প্রজেক্টের ইমেজ নামে একটা ফোল্ডার করতে চাচ্ছি আমি এখান থেকেই তৈরি করতে পারছি আমার ব্র্যাকেটস থেকে এবং আমি যদি চেক করি আমার ওয়েব সি ফোল্ডার আমার প্রজেক্ট ফোল্ডারে দেখেন যে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে তো আমরা কি ব্র্যাকেটস এর মাধ্যমে এই সুযোগ সুবিধাটা পাচ্ছি এবং এই অংশটুকু হচ্ছে সাদা অংশটুকু হচ্ছে আমার টেক্সট এডিটর বলতে পারেন এই পাঁচটাই আমার এডিটর দেন একদম ডান পাশে একটা কুইক লিঙ্কস টুলবার আছে কুইক টুলবার এবং উপরে হচ্ছে মেনু ব্র্যাকেটস এর সাথে আপনারা যেই একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন সেটা হচ্ছে ইনডেন্ট গাইডস ইনডেন্ট গাইডস এটা কিভাবে ইনস্টল করবেন সবাই লিখে নেন এটা ইনস্টল করবেন ফাইল থেকে ব্র্যাকেটস এর ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজার অথবা এখানে কুইক লিঙ্ক দেওয়া আছে সবুজ যে হালকা সবুজ যে আইকনটা এটাতে ক্লিক করলেই এই এক্সটেনশন ম্যানেজারটা ওপেন হবে অবশ্যই আপনার নেট কানেকশন দেওয়া থাকতে হবে এখানে এটা সম্পূর্ণ লোড হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে অ্যাভেলেবলে ক্লিক করবেন দেন এখানে লিখবেন ইনডেন্ট গাইডস সেই ইনডেন্ট গাইডস লেখার পর একটা প্লাগইন একটা এক্সটেনশন এখানে শো করবে ইনস্টল বাটনে ক্লিক করবেন যদিও বা এখানে শো করবে না কারণ ইনডেন্ট গাইডস অলরেডি এখানে ইনস্টল করা আছে সো ইনস্টল করে নেবেন এরপর কি করবেন এরপর হচ্ছে ভিউ ভিউ থেকে ইনডেন্ট গাইডস টিক চিহ্ন দিয়ে নেবেন ঠিক আছে এটা কেন এটা আপনাকে একটা গাইডলাইন দিবে কিরকম গাইডলাইন আমার এস্টিমেট শুরু হয়েছে শেষ হয়েছে একটা ইনডেন্ট লাইন শো করবে এটা আপনাদের কাজে লাগতে পারে লাগতে পারে না লাগবে অনেক এখন দেখেন HTML মার্কআপ করব আমি ব্র্যাকেটস এর মাধ্যমে আমি লিখলাম HTML সুবিধা বুঝে নাই সুবিধা হ্যাঁ একটু পর দেখবেন আমি HTML মার্কআপ শুরু করছি HTML লিখলাম অটোমেটিকলি কি হলো শেষ হয়ে গেল এন্টার দিলাম সে অটোমেটিকলি কি ইনডেন্ট করে নিছে দেখছেন
নর্মালি আসার কথা এখানে। এই যে আমি নোটপ্যাডে যদি লিখি HTML, নোটপ্যাডে আমি ক্লোজ করার সাথে সাথে ক্লোজিং ট্যাগ তো আসলোই না, ঠিক আছে। আমি নিজেই লিখলাম, তারপর আবার এন্টার দিলাম, তাও কিন্তু সেই ইন্ডেন্ট হলো না, হওয়ার দরকার ছিল এভাবে। যাই হোক, তাহলে আমি ব্র্যাকেটস একটা সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে সে অটোমেটিকলি কি করে নিচ্ছে, ইন্ডেন্ট করে নিচ্ছে। এরপর আমি একটা মার্কআপ, ইজি মার্কআপ করে ফেলি। আমরা বলছিলাম হচ্ছে অবশ্যই ডক টাইপটা থাকা লাগবে। ডক টাইপ HTML, হ্যাঁ। এখন ইন্ডেন্টসের ব্যাপারটা দেখেন, ইন্ডেন্ট গাইডস এর কাজ এই দেখতে পাচ্ছেন, আমার হেড এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এই যে একটা ইন্ডেন্ট লাইন শো করছে আমাকে, যে একটা বলতে পারেন গাইড দিচ্ছে যে তোমার হেডটা শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এখানে। এই লাইনটার জন্য অ্যাকচুয়ালি ইন্ডেন্ট গাইড এক্সটেনশনটা আমরা যুক্ত করছি। এবং এটা কি সুবিধা দিবে, সেটা যখন বড় প্রজেক্ট করবেন তখনই বুঝতে পারবেন যে আমি আমার ক্যাচ করতে পারছি না, আমি কোন ডিপটা কোথায় শুরু করছি কোথায় শেষ করছি। এটা ক্যাচ করার জন্য অ্যাকচুয়ালি এই লাইনটা। কিন্তু আপনার যদি কি বলে, আপনার মার্কআপ যদি এলোমেলো হয়, সাপোজ এরকম আপনি ডিপ শুরু করছেন এখানে এবং সেটা এখানে শেষ করা আছে এভাবে, সেক্ষেত্রে সে কিন্তু ধরতে পারবে না সে এখানে এসে শেষ, এরপরে বুঝতে পারবে না যে কোথায় আছে। যাই হোক, সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যেমন ক্যামেরা সুন্দর ছবি তুলতে পারে না, ছবি তুলতে পারে কে, যে তুলছে সে, আর ক্যামেরার মাধ্যমে জাস্ট তুলতে পারছে। এনিওয়ে, এইটুকু। সো এটা হচ্ছে HTML একটা বেসিক মার্কআপ। এবার আসি কিছু আম, কিছু ট্যাগ সম্পর্কে জানি, একটু ট্যাগ সম্পর্কে বলি, তারপর হচ্ছে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। হেডিং 1, সরি, হেডিং 1 ব্র্যাকেটস একটা সুবিধা, আমরা কোনো একটা লাইনকে যদি কপি করতে চাই কন্ট্রোল দিয়ে দিলেই হয়ে যায়, এটা নোটপ্যাড প্লাস প্লাসেও। তো ঠিক আছে, আমরা কন্ট্রোল ডি, CTRL, কন্ট্রোল ডি। এখন আমি এখানে কয়েকটা ট্যাগ লিখছি, সবগুলো হেডিং ট্যাগ। একটা হচ্ছে H1, H2, H3, H4, H5 আমি লিখলাম। এখন দেখেন আমার যখন আমি HTML-টাকে শো করছি, দেখছি, এটা হচ্ছে কি আমার HTML-টা। হেডিং 1 থেকে শুরু করে এটা হেডিং 2, এটা হেডিং 3, এটা হেডিং 4, এটা হেডিং 5, ঠিক আছে। আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ দেই। প্যারাগ্রাফের কাজ হচ্ছে জাস্ট প্যারাগ্রাফ আকারে কন্টেন্টটাকে শো করানো। এনিওয়ে, এবার দেখেন ওয়েবসাইটের, কোন একটা ওয়েবসাইটের এই অংশটুকু, ব্রাউজারের এই অংশটুকু হচ্ছে আমার বডি, আমার HTML এর বডিতে যা থাকবে তাই এখানে শো করবে। এবং এখানে দেখেন এটা হচ্ছে আমার টাইটেল। যদি বলি এই যে ওয়েবসাইট, ব্র্যাকেটস এর ওয়েবসাইট, এবং এখানে লেখা আছে যে ব্র্যাকেটস a modern open source code editor that understand web design, যেটা আন্ডারস্ট্যান্ড করে ওয়েব ডিজাইনকে। যাই হোক, এটা কোথায় দেওয়া আছে, আমি এখনো পর্যন্ত ফায়ারফক্স সম্পর্কে জানি। এটা দেখেন এই টাইটেলের এখানে আছে, আমি চেঞ্জ করি, তাই না, আমারটা হয়ে গেল না। দ্যাট মিনস টাইটেলটা হচ্ছে কি আমার ওয়েব পেজের নাম, rf দিলাম। এবং এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি তো কাজ করলাম, কাজটা কিভাবে আউটপুট দেখবো আমি। আউটপুট দেখার জন্য অবশ্যই মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন। তবে আমরা যে ব্রাউজারটা ইউজ করবো সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। কেন মজিলা ফায়ারফক্স ইউজ করবো, তার কারণ হচ্ছে ফায়ারফক্সে একটা অ্যাডন্স আছে যেটার নাম হচ্ছে ফায়ারবাগ। এই অ্যাডন্স এর মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের সোর্স কোড, আই মিন HTML এবং CSS, অনলি HTML এবং CSS আমরা দেখতে পারি কিভাবে করছে। যেমন যেমন এই কাজটা, এই বাটনটা কিভাবে আনছে আমি দেখতে চাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্ট উইথ, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগে ক্লিক করলেই এই বাটনটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে
আমার সেই সেক্টরটা, সেই সেকশনটা সিলেক্ট হয়ে যাবে। যেমন এই এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমেই এই বাটনটা আসছে। এবং আমি যদি চাই সিএসএস ও এখানে এডিট করতে পারি। সাপোজ আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা এডিট করছি, রেড করে দিলাম, এটা কি হলো, রেড হয়ে গেল। কিন্তু এটা ভুলেও ভাববেন না আমি এখানে এডিট করলাম, ওয়েবসাইটে সেভ হয়ে গেল, ঠিক আছে? এটা ওয়েবসাইটে সেভ হবে না। আমরা এটা জাস্ট ইউজ করছি দেখে দেখে কাজ করার জন্য, ঠিক আছে? তো এই ফায়ারবাগ অ্যাকচুয়ালি কিভাবে আনবেন? ফায়ারবাগ আনার জন্য অপশন মেনু থেকে অ্যাডন্স, এবং অ্যাডন্স থেকে এখানে জাস্ট ফায়ারবাগ লিখলেই, FIREBUG ফায়ারবাগ লিখলেই এটা আসবে। আমাদের এখানে যদিও বা ইনস্টল করা আছে সেজন্য আসবে না। এবং এখানে যেই এক্সটেনশন গুলো দেখাচ্ছে, যে অ্যাডন্স গুলো দেখাচ্ছে, ঠিক সেম ভাবে ইনস্টল করতে হয়। যেমন এখানে আছে কোড বার্নার ফর ফায়ারবাগ, ইনস্টল যে বাটন দেখছেন এটাতে ক্লিক করলেই সেটা ইনস্টল হয়ে যাবে। এবং ইনস্টল হলে এখানে এক্সটেনশনে দেখাবে ফায়ারবাগ, ঠিক আছে? ফায়ারবাগ এক্সটেনশনে দেখাবে। এ হচ্ছে আমার টুলস। জাস্ট ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে দুইটাই টুলস লাগতেছে, সেটা হচ্ছে দুইটা সফটওয়্যার লাগছে। একটা হচ্ছে মজিলা ফায়ারফক্স আর একটা হচ্ছে ব্র্যাকেটস। আর মজিলা ফায়ারফক্স এর সাথে লাগছে হচ্ছে ফায়ারবাগ অ্যাডন্স হিসেবে, আর ব্র্যাকেটস এর সাথে অ্যাডন্স হিসেবে লাগছে হচ্ছে কি ইনডেন্ট গাইডস। ওকে ফাইন। এবার HTML ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে একটু বলি। আমরা এটাতে করছি কি, একটা HTML সিনট্যাক্স কেমন হয়, HTML এর একটা ওয়েবসাইট কেমন হতে পারে সেটা দেখছি। একটা HTML এর হেড থাকবে, বডি থাকবে, অবশ্যই তার একটা ডকুমেন্ট টাইপ থাকবে। তো আমরা দেখি W3 School and Learn HTML, এবং একটা HTML এর বেসিক এক্সাম্পল এখানে দেওয়া আছে। ডক টাইপ HTML দিয়ে শুরু শেষ, হেড শুরু শেষ, টাইটেল হচ্ছে পেজের টাইটেল, আমার পেজের নাম, এবং বডিতে কি দেওয়া আছে সেটা। এখন আসি ট্যাগ সম্পর্কে আমি কিভাবে জানবো। সবগুলা ট্যাগ সম্পর্কে আমি একসাথে জানতে চাচ্ছি, অবশ্যই জানা দরকার। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেওয়া আছে HTML রেফারেন্স, W3 School HTML রেফারেন্স। HTML ট্যাগ রেফারেন্সে ক্লিক করলেই, HTML ট্যাগ রেফারেন্সে ক্লিক করলেই প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে এখানে ডিফাইন করা আছে, একটা ডেসক্রিপশন দেওয়া আছে। প্রথম ট্যাগ, এটা হচ্ছে কমেন্ট ট্যাগ। কমেন্টস ট্যাগের অ্যাকচুয়ালি কাজ, সাপোজ আমি H1 এর উপর একটা কমেন্টস দিচ্ছি। কমেন্টস ট্যাগটা লিখতে হয় এভাবে, গ্রেটার দেন আশ্চর্যবোধক চিহ্ন এবং দুইটা হাইপেন, দেন স্পেস, আবার দুইটা হাইপেন, তারপর লেস দেন। এর মাঝখানে আমার কমেন্টসটা হবে হেডিং 1। এবং আমি একটা কমেন্টস দিচ্ছি এবং দেখেন রিফ্রেশ করলাম, আমার ওয়েবসাইট কমেন্টসটা আসে না। কমেন্টসটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে শো করানোর জন্য না, কমেন্টসটা হচ্ছে ডেভেলপারের জন্য। একটা ভালো ডেভেলপারের বৈশিষ্ট্য হচ্ছে ভালো কমেন্টস। প্রত্যেকটা ডেভেলপারের ভালো বৈশিষ্ট্য হচ্ছে ভালো কমেন্টস। তার মানে কি, ডেভেলপার এই জন্য, কমেন্টস এই জন্য অ্যাকচুয়ালি আমি আমার যে কাজটা করবো সেটা শুধুমাত্র আমার জন্য না, সেটা হচ্ছে অন্যান্য ডেভেলপারও ইউজ করবে, অন্যান্য কোডাররাও দেখবে। এখন সেই কোডার যদি আমার কোডটুকু বুঝতে না পারে, সেই জন্যই কমেন্টস করে বলে দেওয়া আমি এই কাজটার জন্য এই কোডটুকু করেছি। কমেন্টসটা নর্মালি ওয়েবসাইটে দেখাবেন, এটা হচ্ছে কমেন্টস ট্যাগের কাজ। এরপর ডকুমেন্টস ডক টাইপ ট্যাগটা আছে, ডক টাইপ ডিফাইন করার জন্য। এরপর হচ্ছে লিঙ্ক, অ্যাঙ্কর ট্যাগ, এটাকে হাইপার লিঙ্ক করার জন্য, কোন একটা টেক্সট, কোন একটা কন্টেন্টকে হাইপার লিঙ্কে যুক্ত করার জন্য অ্যাঙ্কর ট্যাগ। এরপর হচ্ছে ABVR, অ্যাব্রিভিয়েশন। আমরা এতগুলো ট্যাগ সম্পর্কে জানবো না, প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে জানতে গেলে আমাদের 2 বছর লাগবে। এত ট্যাগ সম্পর্কে জানার দরকার নেই, আমার লাইফে আমি 2টা ট্যাগ দিয়ে কাজ করছি, আর কিছু না, জাস্ট 2টা ট্যাগ, ঠিক আছে? সো আর কিছু কিছু টুকটাক ট্যাগ তো আছে, এগুলো তো না শিখলে ওই যে ওরকম ব্যাপার আর কি, যে যাক। সো এনিওয়ে এখানে কিছু ট্যাগ দেখতে পাচ্ছেন যে নট সাপোর্টেড ইন HTML ইউজ অবজেক্ট, এটার পরিবর্তে অবজেক্ট ইউজ করতে বলছে, সরি এভরিওয়্যার ইউজ করছে, এটার পরিবর্তে অবজেক্ট ইউজ করতে বলছে।
তো এই ট্যাগগুলো হচ্ছে HTML5 এ সাপোর্ট করে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে HTML5 আবার কি, HTML4 কি? হ্যাঁ, আমরা যে সচরাচর যে মার্কআপ গুলো করব সেটাই হচ্ছে HTML4। আর HTML5 4 এর সাথে কোনো ডিফারেন্স নাই। সেটা হচ্ছে কিছু 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 ক্ষেত্রে চেঞ্জ, যেমন ট্যাগের ক্ষেত্রে চেঞ্জ আসছে। যেমন আমরা একটা ডিভ ট্যাগ লিখছি, HTML5 এর ক্ষেত্রে সেটাকে সেকশন লেখা হচ্ছে। ডিভ মিন্স ডিভিশন। ডিভিশন একটা ওয়েবসাইটে পোর্শনকে ভাগ করার জন্য অ্যাকচুয়ালি ডিভিশন। সো সেই ডিভিশন থেকে ডিভ, দেন এই ডিভটাকে এখন HTML5 এ বলছে সেকশন। আবার অ্যাসাইড বলতে পারেন, আবার আর্টিকেল বলতে পারেন, আবার বলতে পারেন যে ক্যাপশন বলতে পারেন, ক্যানভাস অ্যাকচুয়ালি গ্রাফিক্স এর ক্ষেত্রে বলতে পারেন। এখানে তো ডিভ আছে, TLDT বলতে পারেন, ফিগ ক্যাপশন বলতে পারেন, ফিগার ক্যাপশন বলতে পারেন, সবগুলাই সেম, তাদের বিহেভ সেম। তো এখানে অনেকগুলা জিনিস আছে যেগুলো সেম বিহেভ করে। সো আমাকে জাস্ট তাদের আচরণটাই জানতে হবে, সবগুলা জানার দরকার নেই, সবগুলা ইউজ করার দরকার নেই। আর যদি শিখতে চান অবশ্যই, আমি তো বলছি এটা দিচ্ছি আপনাদের শেখার জন্য, অবশ্যই শিখতে হবে। বাট আমরা খুব দ্রুত আগাবো। দ্রুত বলতে কি, আস্তে আস্তে দ্রুত, মানে আমাদের 3 মাসে শেষ করতে হবে, এই জন্য আস্তে আস্তে দ্রুত, হ্যাঁ? মানে কিছু কিছু স্কিপ করে দ্রুত। যেমন অ্যাবিবিআর আমাদের লাগবেই না। আমি আমার লাইফে অ্যাবিবিআর ইউজ করছি কিনা সন্দেহ আছে, 2008-এ ইউজ করছি। যাই হোক, এগুলো হচ্ছে কিছু বিষয়। দেন HTML ট্যাগ সম্পর্কে জানলাম, এবার আসি HTML অ্যাট্রিবিউট সম্পর্কে। প্রত্যেকটা ট্যাগ কিছু না কিছু অ্যাট্রিবিউট সাপোর্ট করে। তার আগে বলি, একটা ওয়েবসাইটকে যদি আমি তুলনা করি একটা বিল্ডিং এর সাথে, বিল্ডিং এর মূল ভিত্তিটা কি? ফাউন্ডেশন, হ্যাঁ। তার এলিমেন্ট হচ্ছে লোহা, ইট, এগুলাই। তা একটা ওয়েবসাইটের মূল ভিত্তিটাই হচ্ছে HTML। উইথাউট HTML ওয়েবসাইট কল্পনা করাই যায় না। আবার উইথাউট CSS ওয়েবসাইটের স্টাইল কল্পনা করা যায় না। হ্যাঁ, আমি শুধুমাত্র HTML দিয়ে করতে পারি, ঠিক আছে? শুধুমাত্র HTML দিয়ে কিভাবে করতে পারি? অ্যাট্রিবিউট ইউজ করে। সো অ্যাট্রিবিউট ইউজ করাটা একটা বোরিং ব্যাপার। কেন অ্যাট্রিবিউট ইউজ করবো না? অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট ইউজ করতে গেলে আমাদের যদি মনে করেন যে 10 পেজের একটা ওয়েবসাইট হচ্ছে, আমাদেরকে প্রত্যেকটা পেজেই সেম কোড গুলা বারবার লিখতে হবে, অ্যাট্রিবিউট গুলা প্রত্যেকটা ট্যাগের সাথেই থাকতে হবে, না হলে কাজ করবে না, সুন্দর দেখে না। আর CSS এর সুবিধা হচ্ছে আমি একটা CSS ফাইল করলাম, প্রত্যেকটা পেজে লিংক করে দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে CSS সুবিধা। সো কিছু কিছু অ্যাট্রিবিউট আবার কিছু কিছু জায়গায় ইউজ করতে হয়, সেটা হচ্ছে প্রায়োরিটির একটা বিষয় আছে, সেটা আমরা CSS যখন শিখবো তখন। তো এখন দেখে আসি যে অ্যাকচুয়ালি ডিভ একটা ট্যাগ অথবা বডি একটা ট্যাগ। আমি বডি ট্যাগটাকে ক্লিক করলাম, ওপেন করলাম, এবং সেটা কি কি তার ইউজ এবং ডেফিনেশন দেখেন এখানে আছে, এবং কোন কোন ব্রাউজার সাপোর্ট করে। প্রত্যেকটা ব্রাউজার অবশ্যই HTML এর বডি সাপোর্ট না করলে কোনো কিছুই সাপোর্ট করবে না। এবং কি কি অ্যাট্রিবিউট সাপোর্ট করে, লিংক, ব্যাকগ্রাউন্ড, বিজি কালার, লিংক, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, আমি একটা সাপোজ আমার H1 এ আমি কালার দিব উইথাউট CSS, আমি অ্যাজ এ অ্যাট্রিবিউট দিয়ে কালার দিতে পারি HTML এর সাথে। এইটা হচ্ছে কি HTML কোড, তার সাথে আমি একটা অ্যাট্রিবিউট যুক্ত করলাম, তার নাম হচ্ছে স্টাইল, এবং স্টাইলের ভ্যালু হিসেবে আমি দিলাম কালার হচ্ছে রেড। কালার হচ্ছে রেড, এটা হচ্ছে স্টাইলের ভ্যালু। তো আমি যদি দেখি কালার হচ্ছে কি রেড। আর এই কাজের মধ্যে এখানে অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল, আর তার যেই কোটেশনের মধ্যে যেই অংশটুকু সেটা হচ্ছে তার ভ্যালু, প্রপার্টি এবং ভ্যালু। আবার CSS এর ক্ষেত্রে যদি বলি, এটা CSS এর ক্ষেত্রে কালারটা হচ্ছে প্রপার্টি এবং পাশে যেটা দিছি রেড সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? এনিওয়ে, এটাই হচ্ছে মূলত অ্যাট্রিবিউট। এরকম অনেক অ্যাট্রিবিউট কাজ করে, প্রত্যেকটার সাথে কিছু না কিছু অ্যাট্রিবিউট সাপোর্টেড আছে, এবং স্টাইল অ্যাট্রিবিউটটা প্রত্যেকটা ট্যাগের সাথেই কাজ করে। এবং এখানে দিছে যে HTML5 এর সাথে এই অ্যাট্রিবিউট গুলা একদম কাজ করেই না, এবং আমরা অ্যাট্রিবিউট ইউজ করবোই না, কাজ করুক আর না করুক আমার কি বলো। সো
এনিওয়ে, এবার আসি একটু HTML5 সম্পর্কে এবং 4 সম্পর্কে। আমরা কেন HTML4 করব, কেন 5 করব না, আর 5 করলেও বা কি করতে হবে। আহ, বলতে পারেন যে ওয়েবসাইট হচ্ছে রেগুলার এইসব ট্যাগ, ট্যাগের বিহেভ, সিএসএস এর বিভিন্ন প্রপার্টির বিহেভ, এগুলো হচ্ছে সবসময় আপডেট হচ্ছে। তো এখন আপডেট হওয়ার সাথে সাথে আমাদের ব্রাউজারও আপডেট হচ্ছে। কিছু কিছু ব্রাউজার আছে HTML5 সাপোর্ট করে না, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, খুব ভদ্র ব্রাউজার, অভদ্র ব্রাউজার বলতে পারেন, ভদ্র আবার অভদ্র। ভদ্র বললাম এই জন্য, আপনি যদি একটা ভুল করেন, একটা স্ল্যাশ স্ল্যাশ বা একটা গ্রেটার দ্যান লেস দ্যান দিতে ভুল করেন, তাহলে সে ভুল ধরবে। ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে সেই জন্য ভদ্র। আবার অভদ্র কেন ভুল ধরবে? ভুল না ধরলে তো হয়, এটা কেউ জানে না, এই জন্য অভদ্র। ফায়ারফক্স হচ্ছে খুব ভালো, আপনি ভুল করেন সমস্যা নাই, সে ধরবে না, ভুল ধরবে না, সে নিজে নিজেই ঠিক করে দিবে, কিন্তু সেটা সেফ হবে না আপনার ফাইলে। বাস সে নিজে নিজে বুঝে নেবে যে এটা ডিপ, এটা এখানে শেষ হয়েছে। যাই হোক, এই কারণে অ্যাকচুয়ালি HTML ইন্টারনেট এক্সপ্লোরারটা হচ্ছে খুব ভালো একটা ব্রাউজার। তারপরে আমরা ইউজ করবো না, আমরা ফায়ারফক্স ইউজ করবো, কারণ ইন্টারনেট এক্সপ্লোরার সবকিছু সাপোর্ট করে না এবং সবসময় আপডেট হয় না। সেটা আপডেট হয় যখন উইন্ডোজ আসে তখন। ঠিক আছে, এখন তো উইন্ডোজ 10 থেকে ইন্টারনেট এক্সপ্লোরার বাদ হয়ে গেছে, কষ্ট লাগে। যাই হোক, তো এখন HTML5 ইন্টারনেট এক্সপ্লোরারে যুক্ত করতে গেলে আপনাকে আলাদা জাভাস্ক্রিপ্ট করতে হবে। জাভাস্ক্রিপ্টের কাজ হবে সে যাতে ইন্টারনেট এক্সপ্লোরারে যদি ওয়েবসাইটটা দেখে, আমার ওয়েবসাইটটা যদি কেউ যদি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ভিজিট করে, তাহলে সে HTML5 এর যে ট্যাগগুলা, যেমন সেকশন, অ্যাসাইড, অ্যাসাইড, তারপর হচ্ছে ফিগ ক্যাপশন, ফিগার, এই ট্যাগগুলোকে সে অ্যাজ এ ডিভে রূপান্তর করবে ওই জাভাস্ক্রিপ্ট থেকে আছে। যাই হোক, আমরা এগুলোতে বাদ দিই, আমরা HTML4 এ ডিজাইন করব এবং 5 এ কনভার্ট করব, সমস্যা নাই। HTML5 আমরা করব একদম শেষে, যখন বড় প্রজেক্ট তখনই বড় 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 কাজগুলো করব। এবার আমরা চলেন একটা সুন্দর লেআউট তৈরি করি, মার্কআপ করি। এবার তার আগে ওয়েবসাইটের দুই ধরন নিয়ে কথা বলি। ওয়েবসাইট অনেক ধরনের হয়। এখন ওই যে কি হবে, পাবলিসিটি হয়ে যাবে। যাক, ওয়েবসাইটের ধরন সম্পর্কে বলি। দুই ধরনের ওয়েবসাইট হয়, অনেক ধরনের হয়, বাট লেআউটের ধরন বলবো দুই ধরনের লেআউটে ওয়েবসাইটে হয়। একটা হচ্ছে গ্রিড বেস। গ্রিড বেস বলতে কোন একটা আইডল উইড দিয়ে, আইডল উইড বলতে পারেন। সাপোজ এই ওয়েবসাইটের লেআউট ধরন যদি বলি, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা ফুল উইড ওয়েবসাইট। আমার স্ক্রিন সাইজ যত বড়, ঠিক ওয়েবসাইটটাও ঠিক তত বড়। এটা হচ্ছে ফুল উইড ওয়েবসাইট। আমার ডিসপ্লে স্ক্রিন সাইজ যত বড় সেটাই। আবার আরেক ধরনের হয়, সেটা হচ্ছে একটা, না, রেসপন্সিভের কথা বলছি না, রেসপন্সিভ পরে, আমি ওয়েবসাইটের লেআউট ধরনের কথা বলছি। লেআউট বল, লেআউট, অথবা অথবা কি বলবো, আমি ড্রয়িং যেহেতু করি, ক্যানভাস বলতে পারি আমার জন্য। এনিওয়ে, এটা কোনো বিষয় না, বুঝে যাবে আস্তে আস্তে। নর্মালি লেআউট, ওয়েব লেআউট বলে এটা। ঠিক আছে, দুই ধরনের লেআউটে ওয়েবসাইট হয়। একটা হচ্ছে গ্রিড বেস। গ্রিড বেস বলতে ওয়েবসাইটের একটা উইড থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আইডল উইড। নর্মালি আইডল উইড হচ্ছে 960 পিক্সেল। কন্টেইনার আপনারা চিনবেন, কন্টেইনার বা কলাম নামে, ঠিক আছে, অথবা র্যাপার নামে। আপনারা যদি টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে চিনবেন হচ্ছে র্যাপার নামে। তো আমি র্যাপার বলবো না, এটাকে বলবো আমার লেআউটের উইড, আমার একটা ওয়েবসাইটের উইড। ঠিক আছে, আমার একটা ওয়েবসাইটের উইড হতে পারে কত, 960 পিক্সেল মিনিমাম। অ্যাকচুয়ালি মিনিমাম না, বলতে পারেন এটা একটা আইডল উইড, আদর্শ উইড। অনেকগুলা স্ক্রিন সাইজে অনেকগুলা উইড হয়, সেটাকেই বলা অ্যাকচুয়ালি রেসপন্সিভ। যদি বলতে যাই, সেটা হচ্ছে ডিসপ্লের উপর, আমার স্ক্রিনের উপর ডিপেন্ড করে আমার ওয়েবসাইট কেমন হচ্ছে সেটা। বাট আমরা এখন রেসপন্সিভে যাচ্ছি না, আমি লেআউটের ধরন সম্পর্কে বলছি। এটা এক ধরনের লেআউট, এটার উইড হচ্ছে 100%।
100% মিনস স্ক্রিন যতটুকু, এটা 1366 পিক্সেলের একটা স্ক্রিন। আমি মাপ দেখাই, 1200 কেন, আই মিন ওইটাতে প্রবলেম। সো 1366 পিক্সেলের একটা স্ক্রিন এটা। তো যত পিক্সেলেরই স্ক্রিন হোক, এই ওয়েবসাইটটা এমনই দেখাবে, কারণ এটা ফুল এইট ওয়েবসাইট। আরেকটা হচ্ছে লেআউট গ্রিড বেস ওয়েবসাইট, যার একটা আইডল উইড দেওয়া থাকে, যে কম্পিউটারের ঠিক মাঝখানে থাকবে। এটাকে বলা হয় যে গ্রিড বেস একটা ওয়েবসাইট, এবং তার একটা মার্জিন বলতে পারেন ক্যানভাস তৈরি করে নেওয়া করা। হ্যাঁ, ক্যানভাস তৈরি করা। যেমন আমরা দুই ধরনের ওয়েবসাইট, হ্যাঁ, লেআউট লেআউট একটা হচ্ছে ফুল উইড ওয়েবসাইট। লিখেন ফুল উইড ওয়েবসাইট, আমি লিখে দিই ফুল উইড। উইড মানে উইড, ওয়াইড বলতে পারেন, আপনারা যেটাই বলেন। ফুল উইড ওয়েবসাইট। আরেকটা হচ্ছে গ্রিড or column based website. কলাম বেস ওয়েবসাইট। এখন আমরা শুরুতে শিখবো হচ্ছে দ্বিতীয়টা, গ্রিড বেস ওয়েবসাইট। এবার আসি, আমি একটা মার্কআপ করব, লেআউট, একটা লেআউট তৈরি করে নিই। আমরা এখানে দেখি অ্যাকচুয়ালি লেআউটটা কেমন হতে পারে। আমি এখানে আঁকি আমার একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে আমার স্ক্রিনের ঠিক মাঝখানে শো করবে, এবং তার অনেকগুলো পার্ট হবে। প্রথম পার্ট, একদম টপ পার্টে কি হবে, একটা মেনু হবে, লগো হবে। দেন এই পাশে হচ্ছে আমার একটা মেনু হবে। এর পরের পার্টে হচ্ছে আমার একটা স্লাইডার বা একটা ইমেজ হবে, ঠিক আছে। এর পরের পার্টটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট পার্ট। আই মিন মেইন কন্টেন্ট পার্ট দুই ভাগে ভাগ করবো, সেটা হচ্ছে এই পাশটা থাকবে আমার কি, আমার কোম্পানি অ্যাবাউট, বা আমি যে বিষয়ে সাইট করছি তার অ্যাবাউট সম্পর্কে দিব, তার সম্পর্কে লিখবো। এরপর এই পাশটা হবে হচ্ছে কিছু কুইক লিঙ্কস, আই মিন কুইক কন্টাক্টের জন্য কিছু লিঙ্ক দিয়ে দিব। এরপর এটা হচ্ছে আমার ফুটার, যেখানে থাকবে হচ্ছে কপিরাইট এত এত, যাই হোক। সো এই লেআউটটা আমরা এখন মার্ক আপ করব। এখানে একটা বিষয়, আমরা যখন ছবি আঁকি বা ছোটবেলায় যখন কিছু লেখালেখি করতাম, তখন করতাম কি, প্রথমেই খাতার চারপাশে মার্জিন দিয়ে দিতাম সুন্দর করে। কাজে আসি, আমরা যখন কোনো একটা ড্রয়িং করি বা কোনো একটা ছোটবেলায় যখন লেখালেখি করতাম, আমাদের চারপাশে, আমরা খাতার চারপাশে মার্জিন দিয়ে নিতাম। তো আমি ওয়েবসাইটটাকে একটা স্কেচিং এর মতোই করে ভাবি, ড্রয়িং এর মতোই ভাবি, আর আমি ড্রয়িং করি খুব বেশি। সো এখন এই বিষয়টা বলতে পারেন যে আমি আমার আহ, আমার ক্যানভাস হচ্ছে, আমার ওয়েবসাইটের ক্যানভাস হচ্ছে এই অংশটুকু, এখান থেকে শুরু করে এই অংশটুকু। এখানে আমি যত কোড করে হোক, যেভাবে হোক, আমি যত ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারি এই জায়গায়, সব এই জায়গায়। এখন আমি সেটা তো ডিজাইনার যেভাবে দেয়, ঠিক আমরা সেভাবে ওয়েবসাইট করার চেষ্টা করি। আর নিজের মতো করতে চাইলে সেটা নিজের মতো চিন্তা করেই আগে ডিজাইনের একটা কনসেপ্ট মাথায় আনতে হবে, আপনাকে হয়তো বা স্কেচিং করে নিতে হবে, আপনার ওয়েবসাইটটা এমন হবে, এরকম এরকম থাকবে, এই টাইপের কিছু। তো এখন এই লেআউটের জন্য আমরা যেটা করব, আপনাকে অবশ্যই প্রিপারেশন নিয়ে নিতে হবে আগে থেকেই, আপনার ওয়েবসাইট কেমন হবে, তারপর কোড করতে বসতে হবে। সরাসরি কোড করতে বসে গেলে কোনোটাই পছন্দ হবে না। এটা করলেন, বলতে এটা চেয়ে ওইটা ভালো ছিল, ওইটা করুন। তো আপনাকে আগে তৈরি করে ফেলতে হবে আপনার ওয়েবসাইট দেখতে কেমন। সাপোজ আমার ওয়েবসাইটটা এমন, আমি যেটা বুঝতে পারছি এই ডিজাইন দেখার পর, কেউ একজন আমাকে এই ডিজাইন দিল, দেখার পর যেটা বুঝতে পারছি, সে বুঝাতে চাচ্ছে এটা হচ্ছে পুরা বডি, ফুল বডির ঠিক মাঝখানে আমার ওয়েবসাইটটা শো করবে। হ্যাঁ, যেটা বললাম যে গ্রিড বা কলাম বেস ওয়েবসাইট, ঠিক মাঝখানে একটা ওয়েবসাইট হবে। এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই আমাকে মাঝখানে আনার ব্যবস্থা করতে হবে কিছু একটা দিয়ে। সো প্রথমে মাঝখানে আনার জন্য আমি একটা ক্যানভাসের জন্য এই জায়গায় আমি করছি একটা ডিপ নিয়ে নিব, সেটা হচ্ছে ক্যানভাস বলতে পারেন। এটার আমার সম্পূর্ণ ওয়েবসাইটের একটা ডিপ, যে ডিপটাকে আমি মাঝখানে নিয়ে আসবো।
আমি আজকে সিএসএস করছি না, সেজন্য আজকে সিএসএস এ যাচ্ছি না। আমি সবগুলাই আপনার কাছে এলোমেলো লাগতে পারে, এলোমেলো লাগবে না আশা করি। এনিওয়ে, এবার দেখেন আমি প্রথমে কি করছি, পুরো ওয়েবসাইটটাকে একটা ডিভের মধ্যে ঘিরে নিছি, যাতে একটাকে যাতে মাঝখানে নিয়ে আসতে পারি একবার কল করে। তারপর এবার ভাগ করেন যে আপনার ওয়েবসাইটে পার্ট কয়টা, রোতে ভাগ করবেন। সব সময় রোতে চিন্তা করবেন। হ্যাঁ, কলামে তো চিন্তা করবেনই, বাট আগে রো, শুরু করার আগে রোতে চিন্তা করতে হবে, ঠিক আছে? এখানে কয়টা রো আছে? 4টা। তো আমি 4টা রো করে নিই। 2 3 4, 4টা রো। তো ফার্স্ট রোতে কয়টা কলাম আছে এবার ভাগ করেন। 2টা কলাম। কয়টা? একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, 2টা। তো আমরা ফার্স্ট রোতে আমি 2টা ডিপ করলাম। ফার্স্ট ডিপে একটা লোগো আছে, লোগো অবশ্যই একটা লিঙ্কিং হয়, যে কোনো একটা হোম পেজের সাথে লিঙ্কিং হয় অ্যাকচুয়ালি। আমরা সেজন্য অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করলাম। অ্যাঙ্কর ট্যাগ উইদাউট হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট, এটা বললাম হচ্ছে প্রথম রো। আমরা এই 4টা রো নিলাম। প্রথম রোতে আমাদের কয়টা পার্ট সেটা করে নিলাম, যে প্রথম রোতে আমার 2টা কলাম, একটা হচ্ছে লগোর জন্য আর একটা পোর্শন হচ্ছে মেনুর জন্য, ঠিক আছে? সো প্রথম রোতে আমি 2টা ডিপ নিয়ে নিলাম। ফার্স্ট ডিপ যেটা হচ্ছে লগোর জন্য, এটা হচ্ছে আমার লগো। প্রথম ডিপ আমার, এটা হচ্ছে আমার ফার্স্ট রো, দেন ফার্স্ট রোতে 2টা ডিপ, একটা লগো একটা মেনু। ফার্স্ট ডিপ হচ্ছে লগো, এবং লগোটা হচ্ছে কি একটা অ্যাঙ্কর, একটা লিঙ্কিং হবে। এবং লিঙ্কিং অ্যাঙ্কর ট্যাগ হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট ছাড়া, এই অ্যাট্রিবিউট ছাড়া কোনোদিন কাজ করবে না। আমি লগো দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার লগো। তারপরে ডিপে হচ্ছে আমার মেনু। এবার দেখে আসি আমরা যে মেনু একটা তৈরি করব, সেই মেনুটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে। মেনুটা অনেক ধরনের হতে পারে। মেনুটা সাপোজ এটা হচ্ছে একটা মেনু। মেনু মানে কি? নেভিগেশন, লিঙ্ক, কুইক লিঙ্কস এর জন্য একটু কিছু পেজের লিঙ্ক দেওয়া থাকবে, এগুলো প্রত্যেকটা লিঙ্কিং করা আছে। তো আমরা মেনু অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে অ্যাড ট্যাগ, সে ট্যাগের মাধ্যমেই করতে পারি। কিন্তু সাজানোর জন্য কেমন করতে হতে পারে, এটা একটা বিষয়। মেনু অনেকে অনেক রকম করে করে, যেটা হচ্ছে কেউ করে লিস্ট আকারে, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট, অনেকগুলো লিস্ট আছে। তো কেউ করে লিস্ট আকারে, কেউ করে সরাসরি ট্যাগ দিয়ে দেয়, সেগুলোকে সিএসএস এর মাধ্যমে সাজায়। এখন কোনটা অ্যাকচুয়ালি বেস্ট ওয়ে? আমি বলবো বেস্ট ওয়ে হচ্ছে লিস্ট করে করা, ইউএল ট্যাগের মাধ্যমে। ইউএল ট্যাগের ফুল মিনিং হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এবং আনঅর্ডার্ড লিস্ট অবশ্যই লিস্ট আইটেম নিয়ে কাজ করে। আমার যতগুলো আইটেম, ততগুলো আইটেমকে এলআই এর মধ্যে দিতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আলাদা। তো এটা হচ্ছে আমার লিঙ্ক, সরি আমি একটা মেনু তৈরি করছি হোম, আমি কপি করলাম 4টা, দেন কন্ট্যাক্ট, অ্যাবাউট, গ্যালারি। এটা হচ্ছে কি আমার একটা মেনু, এবং আমার ফার্স্ট পোর্শনের কাজ শেষ। সেকেন্ড পোর্শন হচ্ছে আমার কি একটা ইমেজ, এখানে কি আসবে, একটা ইমেজ আসবে। সো এখানে দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট পোর্শন, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, আমরা ঠিক বুঝতে পারছি, সুন্দর ইন্ডেন্ট। সেকেন্ড পোর্শনে একটা ইমেজ আসবে, ইমেজ ট্যাগ। এবার দেখেন আমি বলেছিলাম যে 2 ধরনের ট্যাগ আছে। 2 ধরনের ট্যাগের মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে কি ডাবল ট্যাগ। আমরা এতক্ষণ যা কাজ করে আসছি সবকিছুই ডাবল ট্যাগ, যেমন ডিভ, এইচটিএমএল। একটা শুধু ডক টাইপ এইচটিএমএল যেটা উপরে দিচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগের ছিল। এখন যেটা লিখছি ইমেজ ট্যাগ, এই ট্যাগটাও কিন্তু সিঙ্গেল, ইমেজের সাথে সেই সোর্স নিয়ে কাজ করে, অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স। এখন আমাকে এখানে ইমেজের লিংক দিতে হবে, যে ইমেজটা আমার ওয়েবসাইটে শো করাতে চাচ্ছি। ডক টাইপে এই স্ল্যাশটা, হ্যাঁ এবার বলি এই স্ল্যাশ অ্যাকচুয়ালি এই স্ল্যাশটা কি। এই স্ল্যাশ বর্তমানে না দিলেও সমস্যা হয় না, কিন্তু না দিলেও আপনার একটা এরর, আপনার ইমেজ ট্যাগে একটা স্ল্যাশ থাকবে না, সেই ট্যাগে এরর, W3 ভ্যালিডেট যখন করতে যাবো তখন একটা এরর শো করবে।
বাট এটা মেজর ফ্যাক্ট না, এটা এরর হোক আর না হোক সমস্যা নেই, বাট এটা কোনো মেজর ফ্যাক্ট না এই স্ল্যাশটা দেওয়া, বাট এই স্ল্যাশ না দিলেও চলে। বাট নর্মালি যেটা HTML4 সেটা হচ্ছে সে কি করে, এই ট্যাগের সাথে অবশ্যই স্ল্যাশ, ব্ল্যাক স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এটা হচ্ছে ট্যাগ। ইমেজ ট্যাগের প্রত্যেকটা ট্যাগের একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে। সাপোজ আমি এখানে একদম ইজিলি লিখলাম যে ইমেজের সাথে কি কি অ্যাট্রিবিউট সাপোর্ট করে, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ALT অল্টারনেটিভ টেক্সট, এটা হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট সাপোর্ট করে। তো আমরা যেহেতু বেসিক, আমরা যেহেতু একদম লিখছি, হাতে লিখছি, যেমন IMG এভাবে লিখলাম, এবং সোর্স আমার ইমেজ সোর্স, অল্টারনেটিভ টেক্সট হচ্ছে যদি ইমেজটা কোনোভাবে ব্রোকেন হয়ে যায়, যদি কোনোভাবে ডিলেট হয়ে যায়, তাহলে ওই ইমেজের জায়গায় একটা অল্টারনেটিভ টেক্সট শো করবে, এই টেক্সটটা। তারপর এই যে ব্যাক স্ল্যাশ, যদি বা এটা এখন কেউ দেয় না, কেউ ইউজ করে না, তবে আমি বলবো হচ্ছে ইউজ করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগের একটাই বৈশিষ্ট্য, তার একটা ব্যাক স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে শেষে, প্রত্যেকটা অ্যাট্রিবিউট লেখার পর তার একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। এখন দুইটা পার্থক্য দেয়, একটা হচ্ছে মনে করেন যে টাইটেল উপরে লিখছি, এটা হচ্ছে ডাবল ট্যাগ, এরপরে হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো টাইটেল এবং সিঙ্গেল ট্যাগের মধ্যে পার্থক্য, সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগের মধ্যে পার্থক্য দেখেন, স্টার্টিং এবং ক্লোজিং। আর এখানে স্টার্টিং বলতে এটা এবং ক্লোজিং বলতে এইটা, ঠিক আছে। সো এটা দেওয়াটাই বেটার, না দিলে একটা এরর শো করবে। ফাইন। তো আমার মার্কআপে আমি একটা HTML, এখানে একটা কি দিব, ইমেজ দিব। ইমেজ ছাড়া একটু দেখি তো আমাদের ওয়েবসাইট অ্যাকচুয়ালি কেমন, দেখছেন অল্টারনেটিভ ট্যাগ শো করছে, এটা একটা ইমেজ আকার, ঠিক আছে। এরপর আমার পরের সেকশনে কি দুইটা কলাম, এই যে পরের সেকশন আমি দুইটা ডিপ করে নিলাম। একটা হচ্ছে কন্টেন্ট, এই মূল ডিপে কি থাকতে পারে, একটা টাইটেল থাকবে এবং একটা প্যারাগ্রাফ থাকবে। আমার সাপোজ আমি যে সম্পর্কে ওয়েবসাইট করছি সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ থাকবে। টাইটেল, হেডিং ট্যাগ H1, আমি লিখলাম হচ্ছে ওয়েলকাম টু আওয়ার সাইট, দেন আমি দিলাম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগে আমি কিছু দিয়ে দিলাম, যাক এটা একটা প্যারাগ্রাফ, জাস্ট এটা হচ্ছে ডামি টেক্সট। এরপর এই যে এই পার্টটাতে আমি বলছিলাম হচ্ছে কিছু কুইক লিংক থাকবে, কুইক লিংকস। তো কুইক লিংকস এর জন্য আমি H5 দিয়ে একটা টাইটেল দিয়ে দিই, হেডিং দিয়ে দিই, যেমন কুইক লিংকস, কুইক লিংকস। কুইক লিংকস বলতে আমি কিছু লিংক দিব, সেজন্য আমি ULLI করে দিচ্ছি, li href equal html js, তারপর একদম লাস্ট ডিপ, এই ডিপটার কাজ হচ্ছে আমার এখানে কপিরাইট কিছু টেক্সট আসবে। তো আমি একটা প্যারাগ্রাফ দিলাম, তার মধ্যে কপিরাইটের যে একটা সিম্বল আছে সেই সিম্বলটা নিয়ে আসলাম, দেন কপিরাইট ডট 2015, এ হচ্ছে আমার ওয়েবসাইট। এবার যদি আমরা মার্কআপটা ভিজিট করার চেষ্টা করি, এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ একটা নিয়ে আসি, একটা ইমেজ ডাউনলোড করি, সাপোজ এই ইমেজটা সেভ ইমেজেস, আমি এখানে দিয়ে দিলাম, তার নাম দিলাম হচ্ছে স্লাইডার, স্লাইডার ইমেজ, ঠিক আছে। IMG ফোল্ডার, দেন স্লাইডার জেপিজি, যেটা ডাউনলোড করছি আমার IMG ফোল্ডারে দেওয়া আছে স্লাইডার নাম দিয়ে, এবং সেই ইমেজটাকে আমরা কল করলাম। এখানে কল করার সিস্টেম সোর্স লিংক, প্রথমে ফোল্ডার স্ল্যাশ, ফোল্ডারের মধ্যে কি আছে, স্লাইডার জেপিজি আছে। এবার দেখি, এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট। দেন এটা আপাতত এটুকু থাকবে। নেক্সট যে বিষয়টা, CSS এর পর আমরা এটাকে সম্পূর্ণরূপে একটা ওয়েবসাইটের মতো করে রূপ দিব, ঠিক আছে।
কি বলেন? মন খারাপ?